প্রথমে তাদের মিডিয়া ইউজ করছে, পলিটিক্যাল এফোর্টস ইউজ করে তারা ব্যর্থ হয়েছে, আমেরিকাকে ইউজ করতে ব্যর্থ হয়ে এখন এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করতেছে। এবং তাদের একমাত্র দুশ্চিন্তা কিন্তু ডক্টর ইউনূস, উনি সরে গেলে বাকি কিন্তু তার পুরো সেট আপ আগেরটাই রয়ে গেছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা অগস্টের 5 তারিখের আগের অলমোস্ট সেম সেট আপ নিয়ে এখনো কাজ করতেছি। রিটায়ারমেন্টের সে পেনশন পাচ্ছে, সে তার প্লটের জন্য টাকা দিয়েছে, ওইটার খোঁজ নিতে যখন ফোন দিছে পিএস ডাইরেক্টরেটে, তখন বলছে স্যার আপনি তো বরখাস্ত, আপনার তো 2 বছর জেল হয়েছে। বলে কি জেল হয়েছে? তো চাকরি চলে যাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে তাকে ধরে নিয়ে এসে তাকে জেল দিছে। এই ধরনের কার্যক্রম, মানে এই ধরনের ডকুমেন্টেশন, মানে চিন্তা করা যায় না যে এটা কোনো মানে একটা অর্গানাইজড ফোর্স। এখন সবাই বলতেছে যে আমরা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতেছি। এটা কি করে সম্ভব? সেম ডিজিএফআর ডিজিরও তার সাথে ডিফেন্স মিনিস্টার হিসেবে তার সাথে সাক্ষাৎ করার কথা, ব্রিফ দেওয়ার কথা। এখন তাদের যদি কোনো ক্ষোভ থাকে যে আমাদেরকে ডাকেন না উনি, বা আমরা ব্রিফ দিতে পারি না, এই জন্য আমরা এখন সব রিপোর্ট সেনাপ্রধানকে দেই, আলটিমেটলি এটা 2টা এন্টিটি হয়ে যাচ্ছে দেশের মধ্যে। এটা তো কোনোভাবে কাম্য না। এই যে সুযোগ নিচ্ছে ভারতীয় মিডিয়া। প্রথম কথাটা হচ্ছে 5ই আগস্টের পরে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর যে অবস্থান ছিল, যা জনগণকে বর্তমানে হতাশ করছে, সেটার উত্তর তো আমরা মনে হয় ভিক্টর তুর্কের বক্তব্য থেকে আমরা জেনে গিয়েছি যে কেন সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী সেদিন হস্তক্ষেপ করে নাই বা টেক ওভারের চেষ্টা করে নাই, বা হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দ্বিতীয় হচ্ছে, এটা কিন্তু আমাদের আগেরই অ্যাসেসমেন্ট ছিল। আমরা যারা চাকরি করেছি তারা এই ধারণাতেই কিন্তু নিশ্চিত ছিলাম যে সেনাবাহিনী সশস্ত্র সদস্যরা, জুনিয়র অফিসার এবং সৈনিকরা, তারা জানে যে ইউএন এর ভেহিকেল নিয়ে এই হত্যাকাণ্ডে সেনাবাহিনী বেরিয়ে গিয়েছিল। হেলিকপ্টার ইউজ হয়েছে এবং লাইভ বুলেটস ইউজ হয়েছে এবং স্নাইপার রাইফেল ইউজ হয়েছে। এইগুলো সবই কিন্তু এই জাতিসংঘে উনি না বললেও কিন্তু এটা একটা পয়েন্ট ছিল, সবাই বুঝেছিল যে এই কার্যক্রমটা কারণে জাতিসংঘে এই নিয়োগটা এফেক্টেড হতে পারে। সশস্ত্র বাহিনী এই জন্য সতর্ক ছিল। তারা আর একটা বিষয় জানে যে সেনাবাহিনীর সিনিয়র সার্কেলের বিভিন্ন রকম এখন সোর্স অফ ইনকাম আছে, তাদের মিশনে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু একটা সৈনিক বা একটা ইয়াং অফিসার চাকরি করে, সে কতদূর উপরে উঠতে পারবে সে জানে না। সে কিন্তু আশা করে যে আমার চাকরি জীবনে 1টা বা 2টা মিশন করবো। একটা সৈনিক স্বপ্ন দেখে যে আমি চাকরি জীবনে মিশন করব। এটা যদি এফেক্টেড হয় তখন কিন্তু পুরো সমস্ত সেনাবাহিনী কিন্তু এটাকে অপছন্দ করবে। সেটা ছিল মূল কারণ, যেটা গ্রাউন্ডে যখন সশস্ত্র বাহিনী এই কার্যক্রমের বিরোধিতা শুরু করেছে, ইয়াং অফিসাররা যখন রেজিস্ট করছে, তখন কমান্ড লেভেলের সিদ্ধান্তটা এসেছে যে হাসিনাকে চলে যেতে হবে। বাট আমি মনে করি চলে যেতে দেওয়াটা অবশ্যই ঠিক হয় নাই। এই সেফ প্যাসেজ কে সিদ্ধান্ত দিয়েছে? জনগণ সিদ্ধান্ত দেয় নাই। তখন আন্দোলনকারীরাও বলে নাই সে চলে যাবে, সেনাবাহিনীর একক সিদ্ধান্ত ছিল। এবং সেটা হয়েছিল বিকজ উনি ব্যক্তিগতভাবে পরিবারের সদস্য, নিজ দায়িত্বে কিন্তু এটা করেছেন। এবং ওনার বক্তব্যে উনি যেটা বলেছিলেন ওটাকেও আমরা কনসার্ন হয়ে নোট করেছি, যে উনি জানতেন না যে শেখ হাসিনা চলে যাবে। বাস্তবে এটা কথাটা সঠিক না। ওনার প্রথম বক্তব্যে উনি এই ধরনের একটা কথা বলেছিলেন, বাট এটা পরিকল্পিতভাবে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে ওনাকে সহ এবং বাকি সবাইকে বিচারের আওতায়। জেনারেল এরশাদ তো বোল্ডলি সারেন্ডার করে জেলখানায় চলে গিয়েছে। বেগম জিয়া, তাকে অ্যারেস্ট করা হয়েছে, সাহসের সাথে উনি কারাবরণ করেছেন। অপরাধ করছেন কি করেন নাই সেটা পরের কথা, অবিচার করা হয়েছে কি নাই বিচার করা হয়েছে সেটা বিষয় না, বাট দে অ্যাকসেপ্টেড দ্যাট। বাট উনি কেন, শেখ হাসিনা কেন এটা করলো না? তাকে কেন পালিয়ে যেতে হলো সদল বলে? এটা তো প্রশ্ন রয়ে গেছে। তো সুতরাং এখন ওইখানে বসে নিজেরা তাদের টাকা পয়সা ইউজ করতেছে ভারতকে, যে আমি তো অনেক কিছু দিয়েছি, সারা জীবনে ভুলতে পারবে না ভারত। এখন ওইখানে হয়তো উনি দাবি করতেছেন যে আমি তো যা দেওয়ার দিয়েছিলাম, এখন আবার যদি তোমরা চাও তাহলে আমাকে আবার ফেরত দেওয়ার ব্যবস্থা করো। সেই ইচ্ছা থেকেই হয়তো ভারত প্রথমে তাদের মিডিয়া ইউজ করছে, পলিটিক্যাল এফোর্টস ইউজ করে তারা ব্যর্থ হয়েছে, আমেরিকাকে ইউজ করতে ব্যর্থ হয়ে এখন এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম করতেছে। এবং তাদের একমাত্র দুশ্চিন্তা কিন্তু ডক্টর ইউনূস, উনি সরে গেলে বাকি কিন্তু তার পুরো সেট আপ আগেরটাই রয়ে গেছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা অগস্টের 5 তারিখের আগের অলমোস্ট সেম সেট আপ নিয়ে এখনো কাজ করতেছি। বিশেষ করে সেনাবাহিনীতে তো অবশ্যই করছি।
আমি কেন বললাম এটা, আমার ক্ষোভের কারণ হচ্ছে গত 2 দিন আগে একটা ইফতার পার্টি হয়েছে যেখানে শহীদ পরিবারকে, বিডিআর এর শহীদ পরিবারকে প্রথমবারের মতো দাওয়াত একটা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেটা একটা বিশেষ দিক, বাট সেখানেও চুজ করা হয়েছে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। গুম খুনের যারা শিকারে ছিলেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, বাট সেখানেও নিয়োগ সিলেক্ট করা হয়েছে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। আমি নামগুলো বললে কর্নেল হাসিনের নাম আসবে, অ্যাম্বাসাডার মারুফুজ্জামানের নাম আসবে, ক্যাপ্টেন মারুফুজ্জামান, তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় না। তাদেরকে যদি আমরা ওই অনুষ্ঠানে দেখতাম তাহলে বলতাম যে সেনাবাহিনীতে পরিবর্তন এসেছে। পরিবর্তন ওইটুকু যে শহীদ পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে যারা তাদের কথা মতো চুপ করে থাকে, কোনো কথা বলে না, বা সেনাবাহিনী মানে শহীদ পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা? দাওয়াত হয় নাই, দাওয়াত দেওয়া হয় নাই, মানে পছন্দ করে এই পক্ষপাতিত্ব। ইভেন এই 21শে নভেম্বর, এই সরকার পতনের পর 21শে নভেম্বরও তো মানে নাম দেখে দেখে সিলেক্ট করে দাওয়াত দেওয়া হয় নাই, তার মধ্যে আমিও একজন। মানে এটা তো একটা স্পর্ধা বলতে হবে, আমাকে বলতে হবে যে কেন আমাকে দাওয়াত দেওয়া হয়নি। বাট এই জিনিসটা সেনাবাহিনীতে চেঞ্জ হয় না সত্যিকার অর্থে, মানে এটা সত্যিকার অর্থে দুঃখের বিষয়। এবং মানে আরেকটা বিষয় যে 8 মাস হয়ে গেছে, নিশ্চিত প্রমাণিত যে সমস্ত কাহিনী, তাপস হত্যা মামলার 5 জন, কর্নেল হাসিন চাকরিরত অবস্থায় যাকে গুম করে বরখাস্ত করা হয়েছে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, কোর্ট মার্শালের নামে পেপার ওয়ার্ক করে যাকে করে, আজ পর্যন্ত তার র্যাঙ্ক সে ফেরত পায় নাই। এই 5 জনের কোনো সিদ্ধান্ত হয় না। মানে কি কি কারবার চলতেছে এটা জনগণ পাবলিক জানে না তো। কর্নেল হাসিন বলতেছে যে তার বীর প্রতীক ডকুমেন্টস নাকি সেনাবাহিনীর ডকুমেন্ট ইয়েতে নাই, ফাইলে নাই। সে বীর প্রতীক লিখতেছে তো দীর্ঘদিন ধরে, তার নাকি ডকুমেন্টে এখন বীর প্রতীক খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা দুইবার বীর প্রতীক পাইছেন, স্যার তো 2বার বীর প্রতীক পেয়েছেন। যে পুলিশ মেডেল আছে, তার বিজিবি মেডেল আছে, সবই আছে, প্রেসিডেন্ট পিপিএম আছে, এবং বিজিবির মেডেলটা সে তো আজকে 58 নম্বর শহীদ হতো যদি তার, সে পোস্টিং রয়েছে ময়মনসিং, তার চিঠি চলে গেছে চিটাগং, নাহলে তো সে 25 তারিখে বিডিআর পিলখানায় থাকার কথা, তার বরখাস্তের ইয়ে পাওয়া যাচ্ছে না। মানে এই জিনিসগুলা, মানে অনেকের আছে যে মেজর জাকির আছে, সে অবসরপ্রাপ্ত, সে রিটায়ারমেন্টের, সে পেনশন পাচ্ছে, সে তার প্লটের জন্য টাকা দিয়েছে, ওইটার খোঁজ নিতে যখন ফোন দিছে পিএস ডাইরেক্টরেটে, তখন বলছে স্যার আপনি তো বরখাস্ত, আপনার তো 2 বছর জেল হয়েছে। বলে কি জেল হয়েছে? তো চাকরি চলে যাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে তাকে ধরে নিয়ে এসে তাকে জেল দিছে। এই ধরনের কার্যক্রম, মানে এই ধরনের ডকুমেন্টেশন, মানে চিন্তা করা যায় না যে এটা কোনো মানে একটা অর্গানাইজড ফোর্স। এখন সবাই বলতেছে যে আমরা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতেছি। এটা কি করে সম্ভব? যে আমি বলতে যে জাকিরের কথা হচ্ছে আমি তো পেনশন পাচ্ছি, আমাকে তাহলে পেনশন কে দিচ্ছে? এই ধরনের কার্যক্রম চলতেছে। এখন এই ধরনের কোনো কিন্তু চেঞ্জ আসে নাই সত্যিকার অর্থে, পজিটিভ মোডটা। আমার শুধু একটা এক্সপেকটেশন, মানে উনি কি আসলে না এখানে উনি কি আসলে আওয়ামী লীগের রুলসটাই ফলো করে যাচ্ছে বলে এই পরিস্থিতি কিনা, যে উনি শুধু না, আর্ম ফোর্সেস এর, মানে একটা বিষয় আমি কিন্তু আজকে স্পষ্ট বলতে চাচ্ছি, শেখ হাসিনার চরম একটা ট্রিক ইউজ করেছে বাংলাদেশের ইতিহাসে। প্রথম এক কোর্সের 3 জন ব্যাচমেট 3 বাহিনী প্রধান, এক ব্যাচ কিন্তু তারা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী প্রধান একই ব্যাচের। তারা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এক টার্ম একসাথে করে, 3 বাহিনী একসাথে করে, তারপরে যার যার সার্ভিস একাডেমিতে চলে যায়। এরা 3 জন হচ্ছে ব্যাচমেট। এটা যেরকম শেখ হাসিনার জন্য এখন ছাপে বর হচ্ছে, কিন্তু ওই দিন তারা সম্মিলিতভাবে তাদের নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা শেখ হাসিনাকে সাপোর্ট দেয়। ওই সময় যদি 3 বাহিনী প্রধান 3 জন হতো, 3 কোর্সের হতো, তাহলে হয়তো ওই ঐকমত্যটা তারা করতে পারতো না। এখন আবার তারা জোট হয়ে আস্তে আস্তে রিঅর্গানাইজ করছে, তারা আবার স্ট্রেংথ গেইন করার চেষ্টা করতেছে এগেইনস্ট দি এস্টাবলিশমেন্ট, মানে একটা পজিশন নিচ্ছে যেটা, এবং যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি কর্নেল মুস্তাফিজ রাইটই বলেছেন, ইউএন এর সাথে আর্মি যোগাযোগ করতে পারে ইউএন পিস কিপিং মিশন রিলেটেড কমিউনিকেশন।
এই সংক্রান্ত কমিউনিকেশন হয়। যখন একটা ইউএনের একটা রিকুইজিশন আসে তখন ইট কামস টু বাংলাদেশ গভর্নমেন্ট, ইট ডাজন্ট কাম টু বাংলাদেশ আর্মি। গভর্নমেন্ট ওকে করলে তখন আর্মিকে যখন দেওয়া হয়, দেন অনওয়ার্ড আর্মি লিয়াজ ওটা করে, দেন অনওয়ার্ড যে কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়, এটা তো আর এই ইউএন এর হিউম্যান রাইটস রিপোর্টের জন্য প্রযোজ্য না। কেউ যদি বলে যে ওই কারণে ওই সেল হ্যান ত্যান, that cell in army UN headquarter is in DPKO, Department of Peacekeeping Operation. ওটা তো শুধু যে ফোর্সটা পিস কিপিং এ ডিপ্লয়েড তাদের জন্য অ্যাপ্লিকেবল, এবং দে ম্যান অনলি দোজ অ্যাসপেক্টস পিস কিপিং রিলেটেড। বাট ইউএন এর সাথে অন্য হিউম্যান রাইটস ইস্যু রিলেটেড তো আর আর্মি ওই চ্যানেল ফলো করতে পারবে না যে আমরা প্রথমে ডিপিকেও কে দিব। আর বিষয়টা হচ্ছে যে এটা একটা ইউএন এর ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন রিপোর্ট, তা সেটার জন্য যেটা প্রয়োজন ছিল আর্মি এটাকে রিপ্রেজেন্ট করার আগে তারা কি নিজস্ব লেভেলে একটা থরো ইনভেস্টিগেশন করছে, সেটার কোনো রিপোর্ট প্রকাশ করছে যে হ্যাঁ আমরা একটা ব্যাপক ইনভেস্টিগেশন করছি and we beg to differ with the decision of the UN human rights report? এরকম তো কোনো কিছু আমরা জানি না। এটা যদি না হয়ে থাকে, কেউ যদি এই ধরনের একটা চিঠি তৈরি করে দিতে পারে দেয় এবং সেটা ইউএনডিপি তে, ঢাকার ইউএন অফিস যেটা ইউএনডিপি অফিসে যদি পৌঁছে থাকে, আমি তো মনে করি এটা একটা অফেন্স। আমি কর্নেল মুস্তাফিজের সাথে একমত, এটা অবশ্যই ইনভেস্টিগেট করা উচিত, এবং সেই ইনভেস্টিগেশনটা এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে কেন এটাও চিন্তা করার বিষয়, যেটা হওয়া উচিত না। এটা আমাদের সেনাবাহিনীর সাথে যে সরকারের বলতেছি যে দূরত্বটা, এটা মনে হয় কেউ থার্ড পার্টি অনেকে দে আর এনজয়িং দিস সিচুয়েশন, এটা তো অ্যালাউ করা যায় না। আমাদের দেশ, আমাদের তো এটা রক্ষা করতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রেসপেক্ট বিটুইন ডিফারেন্ট ইনস্টিটিউশনস, অর্গানাইজেশনস, গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা। এই দূরত্বটা কার জন্য? ইউএনএর পক্ষ থেকে দূরত্ব নাকি আসলে সেনা প্রধানই ইচ্ছে করে দূরত্ব মেইনটেইন করছেন? না, ডক্টর ইউনূস তো হি হ্যাজ কাম টু এ নিউ সিস্টেম, বাট বাকি সব এস্টাবলিশমেন্ট পুরানো, বাকি সবকিছু তো তারা নিজের অবস্থানে কাজ করছে। এটা তো তাদের দায়িত্ব হবে ডক্টর ইউনূসকে অ্যাডাপ্ট করানো। ডক্টর ইউনূসকে তার সিস্টেমের সাথে, এটা তো গ্রামীণ ব্যাংক না যে ওনার সিস্টেমে চলে যাবে সবাই, গ্রামীণ ব্যাংকের সিস্টেমে। ডক্টর ইউনূসকে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট মোডে নিয়ে আসতে হবে। এটার দায়িত্ব তো প্রত্যেক আর্ম সার্ভিসেস দায়িত্ব ছিল তাকে আমাদের সাথে অ্যাডাপ্ট করানো। এনএসআই এর উচিত ছিল ডিজি কে যে বলা যে আপনাকে আই এম সাপোজ টু ব্রিফ ইউ এভরি ডে অর daily basis, I am supposed to give you updates, whether you like it or not, but I am supposed to brief you on these issues, whether it is your advisors or establishments or defense forces. Same DGFR DGRO তার সাথে ডিফেন্স মিনিস্টার হিসেবে তার সাথে সাক্ষাৎ করার কথা, ব্রিফ দেওয়ার কথা। এখন তাদের যদি কোনো ক্ষোভ থাকে যে আমাদেরকে ডাকেন না উনি, বা আমরা ব্রিফ দিতে পারি না, এই জন্য আমরা এখন সব রিপোর্ট সেনাপ্রধানকে দেই, আলটিমেটলি এটা দুইটা এন্টিটি হয়ে যাচ্ছে দেশের মধ্যে, এটা তো কোনোভাবে কাম্য না। এই যে সুযোগ নিচ্ছে ভারতীয় মিডিয়া এবং ভারতের এস্টাবলিশমেন্ট। সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের তো কোনো বিরোধ নাই। সবসময় এটা সরকারের সাথে, যে এখন যে সরকারটা আছে তাদের কার্যকলাপই কিন্তু আমাদেরকে ভারতের উপর বীতশ্রদ্ধ করে তুলছে, তাদের সব কার্যক্রম। এই যে সত্যিকার অর্থে যে তাদের ইন্টারফারেন্স কমার কারণে কিন্তু এবার আমরা রোজার মধ্যে সব দ্রব্যমূল্য সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস। ফার্স্ট টাইম আমি তো মনে করি যে আমরা জীবনে প্রথমে এবার একটা স্বস্তির সাথে সবাই রোজা করতেছে। সব মানে এটা আর্টিফিশিয়ালি সবকিছুর দাম বাড়িয়ে মানুষকে অতিষ্ঠ করে ফেলা হতো এবং রোজাকে কঠিন করে ফেলা হতো। তো মানুষ তো অ্যাটলিস্ট এই পরিবর্তনটা অত্যন্ত মানে সন্তুষ্টির সাথে গ্রহণ করতেছে যে অ্যাটলিস্ট আমরা শান্তিতে কাজ করতে পারছি। কিন্তু তার মধ্যেও ওই যে শাহবাগে যে লাকি নাচ গান শুরু করে দিচ্ছে, এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। এখন এই অ্যাটিটিউড কনসার্ন হোম মিনিস্ট্রি দেখাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন, কেন দেখাচ্ছে না সেটাও আর একটা প্রশ্ন। এগুলোকে তো কঠোর হস্তে দমন করা উচিত, রোজার মধ্যে এগুলো চলবে না।